মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আস্থার জায়গা, তার জায়গা থেকে যখন এরকম একটা বক্তব্য শুনি আমরা খুবই আশাহত হয়েছি। অ্যাটলিস্ট তার কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী 90% বা 95% মানুষকে রাজাকার হিসাবে ঘোষণা করছে। এটা অন্যায়। সবাই এই কথাই বলবে যে আমাদের এইরকম একটা ব্লেম দিতে পারছে আমাদের প্রধানমন্ত্রী, এটা তো আমরা কেউ মেনে নেব। এটা রাজনৈতিক রূপ দেওয়ার কোনো সুযোগ নাই। যারা রাজাকারদের পক্ষে দোষণ করে কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকে। তারা ক্লাস বর্জন করে শিক্ষার্থীদেরকে জিম্মি করে তারা আন্দোলন সংগ্রাম চালাবে। রাজাকারের সন্তানরা কোটা পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবার কঠিন হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জন্য আজকের ভিডিওটা কোনোভাবে টানটানি করবেন না, কেননা টানটানি করতে গেলে হয়তোবা আপনার জন্য অনেকগুলো তথ্য মিস হয়ে যেতে পারে। এজন্য কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কি ধরনের হুঁশিয়ারি দিয়েছেন সর্বপ্রথম আমরা সেই ভিডিওটা দেখে আসি। এর জন্য ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করেন। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সবকিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপরে হলো পিন্ডি। তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা দিত। আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো, হয় দিল্লি থেকে নয় করাচি থেকে। এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না। এটা আমার নিজের অভিজ্ঞতা। জাতির পিতা মুক্তি পেলেন 69 সালে, এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে। যাওয়ার জন্য আমাকে করাচিতে যে 2 রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম। এইটা ছিল আমাদের অবস্থাটা। এরা তো ছেলেমেয়েরা তো ওটা দেখেনি, বা এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগে বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কে তারা বোধহয় জানে না। আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে বাংলাদেশের অবস্থাটা কি ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় ছিল অস্ত্রের ঝড়জানানি, বোমাবাজি আর সেশন জট। 5 বছর 7 বছর সেশন জট। কোনো সেমিস্টার সিস্টেম ছিল না, গ্রেডিং পদ্ধতি ছিল না, বহু সাবজেক্ট ছিল না যা আন্তর্জাতিক মান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে বাংলাদেশ থেকে কেউ যদি বিএ পাস করে বিদেশে যেত তাকে আবার সেই গোড়ার থেকে ইন্টারমিডিয়েট থেকে পড়তে হতো, স্কুলে ভর্তি হয়ে পড়ে তারপরে উচ্চ সে যেতে পারতো। কারিকুলাম চেঞ্জ করা, গ্রেডিং সিস্টেম আনা, সেমিস্টার সিস্টেম আনা, সব কিছু কিন্তু আওয়ামী লীগ করে দিয়েছে। আজকে সকলের হাতে মোবাইল ফোন, ফটাফট যোগাযোগ করে ফেলে, সোশ্যাল মিডিয়াতে করে আন্দোলন করে। এই মোবাইল ফোন কোথায় ছিল? কার হাতে ছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে? 93 সালের সরকার আসার পর সমস্ত ফোন, অ্যানালগ ফোনকে ডিজিটাল করা, মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, কে করেছে? আওয়ামী লীগ সরকার করেছে। আর করেছে বলে আজকে সেটা ব্যবহার করে এখন নানা রকম রাষ্ট্র কিভাবে চলবে সেই নীতিমালা, সেটা তো আমাদের সংবিধানে দেওয়া আছে। যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা তাদেরকে রাজ্যের কর্মের সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে। তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো? আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। যে মুক্তিযোদ্ধা বললো, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তার জীবনে কষ্ট করেছে,
কিন্তু দুর্ভাগ্যের বিষয় 75-15 আগস্টের জাতির পিতাকে হত্যার পর এমন একটা সময় গেছে যে মুক্তিযোদ্ধা বলতে পারেনি যে আমি মুক্তিযুদ্ধ করি, কারণ হাজার হাজার অফিসার সৈনিকদের জিয়রন মেরে সাফ করে দিয়েছে। আবার তাদের মাথায় মানে কিছু কিছু পকেট করে নিয়ে তাদেরকে খুব তেল দিয়েছে, কিন্তু আসলে তো মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সবকিছু তো মুছে ফেলে দিয়েছিল। মনে হলো যে পাকিস্তানের আবার প্রদেশ হয়ে গেছি আমরা, সেই জায়গায় নিয়ে যাচ্ছিল। সেখান থেকে বাংলাদেশ ফিরে এসেছে, জয় বাংলা স্লোগান ফিরে এসেছে, 7 মার্চের ভাষণ ফিরে এসেছে। মুক্তিযুদ্ধের এখন ভালো লাগে না, মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের মানে গায়ে জ্বর আসে। আর সবথেকে একটা যে দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে, মুক্তিযোদ্ধার নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও বলেন কোটা থাকবে না। তো বেটা তুই তাহলে পদে চলে আয়, পড়াশোনার দরকার নাই। হ্যাঁ, বলতে হচ্ছে তুই চলে আয়, তোর পড়াশোনার দরকারটা কি? তুই মুক্তিযুদ্ধের নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমার বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত, যে কোটা নাই, তোর পড়া নাই, যা বাড়ি যা বসে থাক। যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটির থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে এসে তারপর বলুক যে কোটা লাগবে না। বিচিত্র এই দেশ, আসলে আমাদের দেশটা বিচিত্র একটা দেশ, বিচিত্র মানসিকতা। 6 ঋতুর দেশ তো, ঋতুও বদলায়, মনও বদলায়, আমার কিছু করার নাই। দর্শক, আপনারা প্রধানমন্ত্রীর পুরো বক্তব্যটা শুনেছেন। উনি বলেছেন যে মুক্তিযোদ্ধারা কোটা নিবে, এছাড়া কি আমি রাজাকারদেরকে কোটা দিব নাকি? কথাটা অত্যন্ত যৌক্তিক, কারণ এদের স্বাধীন করার সময় মুক্তিযোদ্ধারাই শহীদ হয়েছে, মুক্তিযোদ্ধারাই দেশ স্বাধীন করেছে। যার কারণে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও, টাটা।